নির্বাচন ভবনে উত্তাপ, সিইসি ও বিএনপি প্রতিনিধি দলের বৈঠকে কি হল, সমঝোতা নাকি আরও দূরত্ব? নির্বাচনের আগে বাড়ছে জল্পনা। ঋণ খেলাপির তালিকাতেই থাকছেন প্রার্থী, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন খারিজ, আইনের ফাঁক নাকি রাজনৈতিক বার্তা? সিলেটে চাঞ্চল্য, জেলা বিএনপির নেতা সেনাবাহিনীর হাতে আটক, নির্বাচনের মাঠে নিরাপত্তা নাকি ভিন্ন বার্তা? নির্বাচনের আগে কূটনৈতিক টানাপোড়েন, বাংলাদেশ ভারত সম্পর্কে তিক্ততা, ভোটের আগে কী প্রভাব ফেলবে এই সম্পর্ক? রাজনীতির হাই ভোল্টেজ সন্ধ্যা, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, সমঝোতার ইঙ্গিত নাকি নতুন কৌশল? একটি পোস্ট হাজার প্রশ্ন, শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল, আবেগ, ক্ষোভ আর রাজনীতির মিশেল। কাঠগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক বক্তব্য, পলকের দাবি, ছাত্রদের দাবির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম, দায় কার? আন্তর্জাতিক উদ্বেগ, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, বাংলাদেশে বাড়ছে সহিংসতা, প্রশ্নের মুখে মানবাধিকার। রাতের ভোটের অভিযোগ আবার সামনে, 2018 সালের নির্বাচন, রাত 10টা থেকে ভোর 3টে, গণতন্ত্র নাকি প্রহসন? 8 মাস যেভাবে আত্মগোপনে ছিলেন মোমেন, সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা যে ব্যক্তি মোমেনকে পালাতে সাহায্য করছিল। মির্জা আব্বাসের কড়া হুঁশিয়ারি, মবক্রেসি সব জায়গায় চলে না, ঢাকা শহরে ভেসে আসেনি, রাজপথে কী বার্তা? এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট দিতে 15 লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী এবং দেশে থাকা সরকারি কর্মচারী ও ভোটের কাজে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কারাবন্দীরা পোস্টাল ভোট দেবেন। এই ভোট নিয়ে ইতিমধ্যে জালিয়াতির আশঙ্কা তৈরি হয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে সম্প্রতি প্রকাশিত কয়েকটি ভিডিও দেখে অনেকে বলছেন এই ভোটে ভূতের আছড় পড়েছে। প্রথমবারের মতো পোস্টাল ভোটের আয়োজন শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবমূল্যায়ন হয়েছে দাবি করে নতুন করে ব্যালট ছাপানোর কথা বলছে বিএনপি। এছাড়া একসঙ্গে অনেক পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীদের ভিডিও নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতেই যে বিতর্ক তৈরি হয়েছে, প্রতীক বরাদ্দের পর ভোটাররা ভোট দিয়ে তা প্রকাশ করে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে ভোটে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। একই সঙ্গে এটি সুষ্ঠু ভোট আয়োজনে বাধা হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, পোস্টাল ভোটে ভোটের গোপনীয়তা রক্ষা করা যাবে না, এতে পুরো ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। এই ব্যালটে জালিয়াতি হলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং ফলাফল প্রক্রিয়াও ভেস্তে যেতে পারে। কারণ শতাধিক আসনে পোস্টাল ভোট দিতে গড়ে 5,000-এর বেশি ভোটার আবেদন করেছেন। জালিয়াতি হলে এই ভোটাররা ভোটের ফলও পাল্টে দিতে পারেন। পোস্টাল ব্যালটের বিষয়ে প্রশ্ন উঠায় শুরুতেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে অনেকে মনে করছেন। বাংলাদেশে 2024 সালের আগস্টের বর্ষা বিপ্লবের পর প্রথম জাতীয় নির্বাচন হওয়ার কথা 12ই ফেব্রুয়ারি, কিন্তু নির্বাচনের আগে নারী, কন্যা শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এটি মৌলিক মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এসব কথা লিখেছেন সংগঠনের নারী অধিকার বিভাগের সিনিয়র সমন্বয়ক শুভজিৎ সাহা। তিনি আরও লিখেছেন, পুলিশের তথ্য অনুযায়ী 2024 সালের একই সময়ের তুলনায় 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া মোসলেম মনে করেন, নারীদের অবাধ চলাফেরা ও সমাজে অংশগ্রহণ সীমিত করতে তৎপর ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর তৎপরতা ও উস্কানোমূলক বক্তব্যের কারণেই এ সহিংসতা বেড়েছে। 2025 সালের মে মাসে কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো লিঙ্গ সমতা ও নারী অধিকারের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং যেসব কর্মকাণ্ডকে তারা ইসলাম বিরোধী বলে আখ্যা দেয় সেগুলো বন্ধের দাবি জানায়। এরপর থেকে নারী ও কন্যা শিশুরা মৌখিক, শারীরিক ও ডিজিটাল নিপীড়নের শিকার হচ্ছেন, যা ভয়ের পরিবেশ তৈরি করে তাদের কণ্ঠকে আরও স্তব্ধ করে দিচ্ছে। মবক্রেসি সব জায়গায় চলে না, চলা উচিত না।
আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে ব্যালট পেপারের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। অভিযোগে তিনি বলেন, ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা। এছাড়াও তারা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছেন না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানান তিনি। শেষ মুহূর্তে ঋণ খেলাপির তালিকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। গতকাল বুধবার তিনি আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে আবেদন করেন, তবে শুনানির পর আদালত তাকে ঋণ খেলাপি হিসেবেই বহাল রাখে। চেম্বার বিচারপতি আদেশে মামলার রুলটি আগামী ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেন। এর ফলে আইন অনুযায়ী আসন্ন নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সির অংশগ্রহণ এখনও অনিশ্চিত। গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট ১ আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মোমেন। ৫ই অগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। এরপর দেশের ভেতরেই পালিয়েছিলেন ৮ মাস। ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন, মোবাইল ফোনের সিম বদলিয়েছেন ৬ বার। চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন, রেখেছেন দাড়িও। এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। ১ বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন, খোঁজ খবর কেউ জানতেন না। সম্প্রতি তিনি নিজেই মিডিয়ার সামনে হাজির হয়েছেন, স্বভাবভঙ্গিতেই জানিয়েছেন দেশে পালিয়ে থাকার ঘটনা। তবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেটি বলেননি। নিজেই জানিয়েছেন এখনও সে ঘটনা বলার সময় আসেনি। এ নিয়ে রহস্যও জিয়ে রাখলেন। যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলেন। ওই ইন্টারভিউতে ডক্টর মোমেন বলেছেন, গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন, সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফিরেন। আর তিনি আসার পরপরই গণ অভ্যুত্থান হয়, ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে। প্রশ্ন করা হয়েছিল কিভাবে তিনি দেশ ছেড়েছেন, সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন। বলেন, এটা একটা সিনেমা হতে পারে, সুন্দর মুভি হবে। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি। যখন কর্নেল সাব আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমার সবাই বলল, স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, এখান থেকে পালান। ডক্টর এ.কে মোমেন জানান, আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন। আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউসের বাড়িতে ছিলাম। পালিয়ে থাকা বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন জানান, আমি পালিয়েছিলাম যাতে বাইরে কেউ না চিনতে পারে, সেজন্য চেহারা সব পরিবর্তন করে ফেলেছি। যখন নাপিতের কাছে গেলাম, এক বাসায় গেলাম সার্টেন টাইমে, ওই বাসায় এক নাপিত এলো। সেটি আমার বাসা না, আরেকজনের বাড়িতে, যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে। দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য, ওগুলো সবগুলোই মানি মেকিং, শুধু টাকা নেয়। প্রশ্ন করা হয়েছিল বাই এয়ারে সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোনো বিমানবন্দর থেকে। জবাবে ডক্টর মোমেন জানান, না, বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না, ধারে কাছেও না। আমি পালায়ে আসছি। কিভাবে বিভিন্নভাবে পালিয়ে আসছি বলা যাবে কোনো এক সময়, এখনও বলতে চাচ্ছি না, কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে।